একটা সময় ছিল পেনশন মানি শুধুমাত্র সরকারি কর্মচারীদের কথাই বোঝাতো, কিন্তু এখন সকলের জন্য যে দুশ্চিন্তা, যে রিটায়ারমেন্ট লাইফে কিভাবে আমার সংসার চলবে, কিভাবে আমার ছেলে বা মেয়ের বিয়ে দেবো, এই দুশ্চিন্তা সম্পূর্ণভাবে মুক্তি ঘটিয়েছে ভারত সরকার এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিমের মাধ্যমে। এই ন্যাশনাল পেনশন স্কিম শুধুমাত্র আপনাকে মাসে মাসে পেনশনই দেবে না, এই স্কিমের মাধ্যমে আপনি বড়লোক হয়ে রিটায়ারমেন্ট নিতে পারবেন। এবং এই এনপিএস স্কিমের এমন কিছু আকর্ষণীয় বেনিফিট আছে যার জন্য এই স্কিম দিনের পর দিন জনপ্রিয় হয়ে উঠছে। তো আজকে এই সমস্ত বিষয়ে ডিটেলসে জানব এবং আজকে 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং এই 5টি পয়েন্টের মাধ্যমেই আপনাদের সামনে এনপিএসের বিস্তারিত তথ্য তুলে ধরব। প্রথম পয়েন্ট হলো এনপিএসের এলিজিবিলিটি এবং রুলস। দ্বিতীয় পয়েন্ট হলো এনপিএসের অ্যাকাউন্ট আপনারা খুলবেন কিভাবে। তৃতীয় পয়েন্ট হলো আপনারা যে এনপিএসে ইনভেস্ট করবেন, এই ইনভেস্টমেন্ট কোথায় হবে এবং আপনারা কীরকম রিটার্ন পেতে পারেন। কারণ এনপিএস কিন্তু আর 4টে গভর্নমেন্ট স্কিমের মতন না যেখানে আপনারা ফিক্সড রিটার্ন পান। এখানে রিটার্ন কিন্তু মার্কেটের ওপর নির্ভর করে, তাই এখানে কতটা রিটার্ন পাওয়া যায় সেটাও আপনাদের জানা কিন্তু খুব দরকার। চতুর্থ, এনপিএসের বেনিফিট। যে বেনিফিটগুলোর জন্য এনপিএস এত জনপ্রিয় হয়ে উঠছে, সেই বেনিফিটের লাভ আপনারাও নিতে পারেন। তো সেই বেনিফিটগুলোর লাভ আপনারা কিভাবে নেবেন সেটাও আপনাদের জানা প্রয়োজন। পঞ্চম, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ভিডিওর, সেটা হচ্ছে আপনারা পেনশন পাবেন কিভাবে। আশা করি এই 5টি পয়েন্টের মধ্যে আমি এনপিএসের সমস্ত খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তারপরেও যদি আপনাদের মনে এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিম সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ এনপিএস একটু জটিল প্রসেস, অনেক রকম টার্মস অ্যান্ড কন্ডিশান আছে, তাই আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। নমস্কার, আমি দীপাঞ্জন, শুরু করছি অর্থশাস্ত্র। প্রথম পয়েন্ট, এনপিএসের এলিজিবিলিটি কী, কারা এনপিএস করতে পারে এবং এনপিএসের কী কী রুলস আছে। প্রথমে এনপিএস শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের জন্যই চালু করা হয়। 2004 সালের এপ্রিল মাসের পরে যারা জয়েন করেছিল সরকারি চাকরিতে তাদের জন্যই এনপিএস চালু হয়েছিল। তারপরে 2009 সালে এই এনপিএস ভারত সরকার অল সিটিজেনের জন্য করে দেয়। 18 থেকে 70 বছর বয়সী যে কোনো ভারতের নাগরিক এনপিএসে অ্যাকাউন্ট খুলতে পারে এবং যারা প্রবাসী ভারতীয় তারাও এনপিএসে অ্যাকাউন্ট খুলতে পারে। এনপিএস বা ন্যাশনাল পেনশন ট্রাস্ট, এটা পিএফআরডিএ, যেটা হচ্ছে পেনশন ফান্ড রেগুলারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির একটা ইউনিট। এই পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি হচ্ছে ভারত সরকারের অর্থমন্ত্রক দ্বারা পরিচালিত একটি সংস্থা। সুতরাং এটা বুঝতে পারছেন এনপিএস হলো ভারত সরকারের পরিচালিত একটি স্কিম। এনপিএসের দুটো অ্যাকাউন্ট খোলা যায়, প্রথমে হচ্ছে টায়ার 1, দ্বিতীয় হচ্ছে টায়ার 2। টায়ার 1ই হচ্ছে ম্যান্ডেটরি অ্যাকাউন্ট বা এটাই প্রাথমিক অ্যাকাউন্ট, যেটা আপনার পেনশন অ্যাকাউন্ট। এই টায়ার 1-এ আপনি যে টাকা ইনভেস্ট করবেন সে মাসে মাসে হতে পারে বা ইয়ারলি হতে পারে, সেই টাকা কিন্তু আপনার 60 বছর বয়স অবধি কিন্তু লক হয়ে যাবে, মানে সেখান থেকে আপনি কোনো টাকা তুলতে পারবেন না। আপনার বয়সে 60 বছর হলো এর ম্যাচুরিটি পিরিয়ড এবং আপনি এটা মনে করলে 70 বছর অবধি নিয়ে যেতে পারেন। যদি আপনার 60 বছর বয়সে রিটায়ারমেন্ট না নেওয়ার ইচ্ছা থাকে, মানে আপনার কোনো এক্সটার্নাল সোর্স থেকে তখনও আপনার ইনকাম হচ্ছে, তাহলে আপনি রিটায়ারমেন্ট নাও নিতে পারেন। তাহলে সেটা আপনি 60 বছরের পরে 70 বছর অবধি এই অ্যাকাউন্টটাকে এক্সটেন্ড করতে পারেন। 60 বছর পরে যখন আপনার এনপিএস অ্যাকাউন্ট ম্যাচিওর হয়ে যাবে তখন আপনি 60% টাকা আপনি তুলে নিতে পারেন এবং বাকি 40% টাকা আপনাকে পেনশনের জন্য ইনভেস্ট করতে হবে। ধরুন আপনার 60 বছর পরে 10 লাখ টাকা ম্যাচুরিটি হলো, সেই 10 লাখ টাকার 6 লাখ টাকা আপনি তুলে নিতে পারেন এবং বাকি 4 লাখ টাকা আপনাকে পেনশনের জন্য ইনভেস্ট করতে হবে। এনপিএসের টায়ার 1 কিন্তু EEE ট্যাক্স বেনিফিট ক্যাটাগরিতে পড়ে, মানে এক্সাম্পটেড।
এর মানে হচ্ছে আপনি যে টাকা ইনভেস্ট করছেন সেটাতেও আপনি ট্যাক্স ফ্রি পাবেন, এবং ইনভেস্টের পরে যে রিটার্ন পাচ্ছেন সেই রিটার্নেও আপনি ট্যাক্স ফ্রি পাবেন, এবং ম্যাচুরিটির সময় যে টাকা আপনি লামসাম তুলছেন তাতেও আপনি ট্যাক্স ফ্রি পাবেন। এবং এই সম্পর্কিত বিস্তারিত ডিটেলস আমি বেনিফিটের সময় আলোচনা করব। একটি ফিনান্সিয়াল ইয়ারে মিনিমাম আপনাকে 1000 টাকা ইনভেস্ট করতে হবে, তা না হলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টকে যদি ফ্রিজ থেকে আবার চালু করতে চান তাহলে আপনাদেরকে যতগুলো ফিনান্সিয়াল ইয়ার আপনার অ্যাকাউন্ট ফিস ছিল ততগুলো ইয়ারের আপনাকে 1000 টাকা করে দিতে হবে, প্লাস প্রতি ইয়ারের 100 টাকা করে ফাইন দিয়ে আপনাকে আবার অ্যাকাউন্ট চালু করতে হবে। ধরুন আপনার 3টে ফিনান্সিয়াল ইয়ার ধরে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল, মানে 3 বছর ধরে আপনি এনপিএসে 1000 টাকা করে মিনিমাম দেননি। আবার যদি আপনি অ্যাকাউন্ট চালু করতে চান তাহলে আপনাকে 3000 টাকা দিতে হবে, প্লাস 3 বছরের জন্য 300 টাকা দিয়ে আপনাকে অ্যাকাউন্ট চালু করতে হবে। আর যদি আপনি প্রি ম্যাচিওর এক্সিট করতে চান, মানে আপনার 60 বছর বয়সের আগেই আপনি যদি এনপিএসকে ক্লোজ করে দিতে চান তাহলে মিনিমাম 10 বছর এনপিএসে ইনভেস্ট করার পরেই আপনি এটা করতে পারবেন, এবং আপনি এনপিএস থেকে 20% টাকা আপনি তুলতে পারবেন, বাকি 80% টাকা আপনাকে পেনশনের জন্য ইনভেস্ট করতে হবে প্রি ম্যাচিওর এক্সিটের জন্য। আর যদি আপনার প্রি ম্যাচিওর এক্সিটের সময় আপনার অ্যাকাউন্টে যদি টোটাল 2.5 লক্ষ টাকা জমা হয় বা 2.5 লক্ষ টাকার নিচে থাকলে তাহলে আপনি সেই টাকা সম্পূর্ণ তুলে নিতে পারবেন। আর আপনি যদি পার্সিয়াল উইথড্রল করতে চান তাহলে আপনাকে এনপিএসে মিনিমাম 3 বছর ইনভেস্ট করতে হবে, তারপরেই আপনি পার্সিয়াল উইথড্রল করতে পারবেন। আর পার্সিয়াল উইথড্রল করলে আপনার টোটাল জমা টাকার 25%ই আপনি তুলতে পারবেন। তার জন্য আপনাকে কিন্তু রিজন দেখাতে হবে, যে রিজনগুলো অ্যাপ্লিকেবল, যেমন আপনার চিলড্রেনের হায়ার এডুকেশান, বা আপনি যদি নতুন বাড়ি কেনেন বা বাড়ি তৈরি করছেন, বা আপনার চিলড্রেনের ম্যারেজ আছে, বা আপনার কোনো পরিবারের কারো ক্রিটিক্যাল ইলনেসের ট্রিটমেন্ট হচ্ছে, এইসব রিজন দেখালেই তবেই কিন্তু আপনি পার্সিয়াল উইথড্রল করতে পারবেন। টায়ার 2 হচ্ছে অপশনাল অ্যাকাউন্ট, আপনি খুলতেও পারেন নাও খুলতে পারেন, যেটা আমি আগেও বলেছি। টায়ার 1 হচ্ছে ম্যান্ডেটারি অ্যাকাউন্ট। টায়ার 1 খোলার পরেই আপনারা টায়ার 2 খোলার অপশান পাবেন। টায়ার 1 অ্যাকাউন্ট না খুললে আপনারা কখনোই অনলি টায়ার 2 এর জন্য এনপিএসে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আর এই টায়ার 2তে কিন্তু কোনো ট্যাক্স বেনিফিট নেই, এটা এক ধরনের সেভিংস অ্যাকাউন্টসের মতনই। আপনি যখন ইচ্ছা টাকা এতে ইনভেস্ট করতে পারেন এবং যখন ইচ্ছা টাকা আপনি তুলতে পারেন, এতে কোনো লকিং পিরিয়ড বা ম্যাচুরিটি কিছু নেই। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে আসি, কিভাবে আপনারা অ্যাকাউন্ট ওপেন করবেন। দেখুন, যারা সরকারিতে চাকরি করে তাদের তো অ্যাকাউন্ট সরকার খুলে দেবে, এবং অনেক প্রাইভেট সংস্থাতেও এই এনপিএসের সুবিধা আছে। তো যারা এইসব প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তো তাদেরও কোম্পানি থেকেই এই এনপিএস অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। কিন্তু যারা সেলফ এমপ্লয়েড, ব্যবসায়ী, বা যারা অন্যান্য প্রাইভেট কোম্পানিতে চাকরি করে যাদের এনপিএস ফেসিলিটি নেই, তারা পয়েন্ট অফ প্রেজেন্সে গিয়ে এই অ্যাকাউন্ট আপনারা খুলতে পারেন। এই পয়েন্ট অফ প্রেজেন্স কি? পয়েন্ট অফ প্রেজেন্স কিছুই নয়, এনপিএস এদেরকে অথরাইজড দিয়েছে যে আপনারা যে কোনো ব্যক্তির এনপিএস অ্যাকাউন্ট খুলে দিতে পারে। পয়েন্ট অফ প্রেজেন্স বা পিওপি সাধারণত ব্যাঙ্কগুলো হয়, প্রাইভেট ব্যাঙ্ক বলুন বা বিভিন্ন সরকারি ব্যাঙ্ক, এইসব ব্যাঙ্কগুলোই হচ্ছে পিওপি। তো আপনারা যে কোনো এরকম ব্যাঙ্কে গিয়ে আপনারা কিন্তু এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন। কিন্তু আমি বলবো আপনারা এনপিএস অ্যাকাউন্ট কিন্তু অনলাইনে খুলুন, এটা কিন্তু খুবই সহজ সরল প্রসেস। আপনাদের যদি মোবাইলের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকে তাহলেই আপনারা কিন্তু এনপিএস অ্যাকাউন্ট বাড়িতে বসেই খুলতে পারবেন। আর কিছু ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, যেরকম হচ্ছে আপনার নিজের পিকচার, আপনার সিগনেচার, এবং আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এই এনপিএসের সাথে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্যান্সেল চেক এবং প্যান কার্ডের ফটো। এবং এর সাথে যখন এনপিএস অ্যাকাউন্ট ওপেন করবেন প্রথমেই 500 টাকা কন্ট্রিবিউট করে এই এনপিএস অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তার জন্য আপনাকে ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এটা পেমেন্ট করতে হবে। খুবই ইজি এবং সহজ প্রসেস। তাও যদি আপনাদের কোথাও অসুবিধে হয় ইউটিউবের আপনারা সাহায্য নিতে পারেন। ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে যেখানে এনপিএস অ্যাকাউন্ট কিভাবে ওপেন করছে স্টেপ বাই স্টেপ দেখানো আছে। অনলাইনে 500 টাকা পেমেন্ট করার পরেই
আপনাদের একটা প্র্যান নাম্বার PRAN যেটাকে বলা হয় পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার, এটা জেনারেট হলেই জানবেন যে আপনার সম্পূর্ণ অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। প্যান কার্ড কিন্তু আপনার বাড়িতে চলে আসবে এবং এটা সযত্নে রেখে দেবেন। আর অনলাইনে NPS অ্যাকাউন্ট ওপেনিংয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সরাসরি সেখানে গিয়েও NPS-এ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এবার আসি আপনার টাকা কোথায় ইনভেস্ট হবে এবং আপনারা রিটার্ন কেমন পাবেন। দেখুন, এখানে মিউচুয়াল ফান্ডের মতন কিছু পেনশন ফান্ড আছে, যাদের নামগুলো আমি একটা একটা করে বলছি। বিড়লা সান লাইফ পেনশন ফান্ড, HDFC পেনশন ফান্ড, ICICI পোডেন্সিয়াল পেনশন ফান্ড, কোটাক মহিন্দ্রা পেনশন ফান্ড, LIC পেনশন ফান্ড, SBI পেনশন ফান্ড, UTI রিটায়ারমেন্ট সলিউশন পেনশন ফান্ড। তো এই সমস্ত পেনশন ফান্ড তাদের ফান্ড ম্যানেজার দিয়ে আপনার টাকাটাকে কিন্তু ম্যানেজ করবে। এরাই ঠিক করবে আপনার টাকাটা কোথায় ইনভেস্ট করা হবে। তো আপনাকে এই 7টা পেনশন ফান্ড ম্যানেজারের মধ্যে একটা চয়েস করতে হবে। কোনটা ভালো বা কোনটা খারাপ এই বিষয়ে যদি আমি বলতে যাই ভিডিওটা তাহলে আরও বড় হয়ে যাবে। তো আপনারা সাধারণত দেখবেন যে তারা কোন কোম্পানির স্টক কিনছেন, তাদের পাস্টে কীরকম রিটার্ন আছে, এই সব দেখেই কিন্তু আপনারা পেনশন ফান্ড চুজ করবেন। এই যে পেনশন ফান্ড চয়েস বা কোথায় আপনার টাকা ইনভেস্ট হবে, এটা কিন্তু যখন অ্যাকাউন্ট ওপেন করবেন তখনই কিন্তু আপনাদের দিতে হবে। তবে চিন্তার কিছু নেই, এটা কিন্তু পরেও আপনারা চেঞ্জ করতে পারেন। তো এই পেনশন ফান্ড ম্যানেজাররা কোথায় আপনার টাকা ইনভেস্ট করবে, দেখুন এখানে 4টে অ্যাসেট ক্লাস আছে। অ্যাসেট ক্লাস E মানে ইকুইটি, অ্যাসেট ক্লাস C মানে কর্পোরেট বন্ড, অ্যাসেট ক্লাস G মানে গভর্নমেন্ট বন্ড এবং অ্যাসেট ক্লাস A যেটাকে বলা হয় অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট। এই 4 রকমের অ্যাসেট ক্লাস আছে। অ্যাসেট ক্লাস E হচ্ছে ইকুইটি, মানে আপনার শেয়ার মার্কেটে ইনভেস্ট হবে। এখানে কিন্তু রিস্ক একটু বেশি, সেরকম এখানে রিটার্নও বেশি। আর দ্বিতীয় যে অ্যাসেট ক্লাস আছে অ্যাসেট ক্লাস C বা কর্পোরেট বন্ডে আপনার ইনভেস্ট হবে। এখানে তুলনামূলকভাবে অনেক রিস্ক কম, সেরকমই এখানে রিটার্নও কিন্তু কম। তারপরে হচ্ছে অ্যাসেট ক্লাস G বা যেটাকে বলা হয় গভর্নমেন্ট বন্ড। তো এখানে একেবারেই রিস্ক নেই বললেই চলে, কিন্তু এখানে রিটার্নও কিন্তু অনেকটাই কম। আরেকটি অ্যাসেট ক্লাস যেটা 2016 সাল থেকে চালু হয়েছে সেটা হচ্ছে অ্যাসেট ক্লাস A, যেটা বলা হয় অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট, যেটা সাধারণত মর্টগেজ ব্যাকড সিকিউরিটির ওপর নির্ভর করে। এই অ্যাসেট ক্লাসেও ভালো রিস্ক আছে। তো এখানেও রিটার্ন খুব একটা যে বেশি পাওয়া যায় সেরকমও কিন্তু না। কিন্তু NPS-এর একটা ফ্লেক্সিবিলিটি আছে, যেটা হচ্ছে আপনি কিন্তু ঠিক করে দিতে পারেন কোন অ্যাসেট ক্লাসে কতটা আপনার টাকা ইনভেস্টমেন্ট হবে। এটার জন্যই NPS আপনাদের সামনে দুটো চয়েস দেয়, একটা হচ্ছে অটো চয়েস আর একটা হচ্ছে অ্যাক্টিভ চয়েস। এই অ্যাক্টিভ চয়েসটা যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনি নিজেই কোন অ্যাসেট ক্লাসে আপনার টাকা কতটা পার্সেন্ট ইনভেস্ট হবে সেটা কিন্তু আপনি নিজেই ঠিক করে দিতে পারবেন। কিন্তু এখানেও একটা বাইন্ডিং আছে। অ্যাসেট ক্লাস E বা ইকুইটি বা স্টক মার্কেটে যে টাকা আপনার ইনভেস্ট হবে এটা যেরকম রিস্কি, তাই এখানে এজ অনুযায়ী আপনাদের ইনভেস্টমেন্ট করতে পারবেন। অ্যাসেট ক্লাস E বা ইকুইটি যেটা স্টক মার্কেটে ইনভেস্ট হয়, যেহেতু এখানে রিস্ক বেশি, তাই এখানে আপনি 75%-এর বেশি ইনভেস্টমেন্ট করতে পারবেন না এবং সেটা 50 বছর বয়স অবধি। 50 বছরের পর থেকে আপনার কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করার পরিমাণ কমতে থাকবে। আপনি বেশি ইনভেস্ট করতে চাইলেও কিন্তু 50 বছরের পর থেকে ইনভেস্ট করতে পারবেন না। 60 বছর বয়সে এই ইকুইটিতে আপনি ম্যাক্সিমাম 50% ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর বাকি যে অ্যাসেট ক্লাসগুলো আছে, যেরকম অ্যাসেট ক্লাস C যেটা কর্পোরেট বন্ড, সেখানে আপনারা 100% ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং অ্যাসেট ক্লাস G যেটা গভর্নমেন্ট বন্ড, সেখানেও আপনারা 100% ইনভেস্টমেন্ট করতে পারবেন। এখানে কোনো রকম বাইন্ডিং নেই। এবং অ্যাসেট ক্লাস A যেটা 2016 সাল থেকে চালু হয়েছে, এখানে মাত্র 5% আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন, তার বেশি কিন্তু আপনারা কখনোই ইনভেস্টমেন্ট করতে পারবেন না। এবার আসি অ্যাক্টিভ চয়েস। ধরুন আপনি এই সব ঝামেলার মধ্যে যেতে চান না, আপনি কোথায় কতটা পরিমাণ ইনভেস্টমেন্ট হবেন সে নলেজ আপনার নেই, আপনি এটা সম্পূর্ণই ফান্ড ম্যানেজারের হাতে ছেড়ে দিতে চান। আপনি তখন অটো চয়েস করবেন। তখনই আপনার সামনে 3টে অপশান আসবে। একটা হচ্ছে এগ্রেসিভ লাইফ সাইকেল ফান্ড। তো
তো এই এগ্রেসিভ লাইফ সাইকেল ফান্ডটা কি? তো এখানে আপনার 35 বছর বয়স অবধি ইকুইটিতে 75% ইনভেস্টমেন্ট হবে। তারপর থেকেই ইকুইটির পরিমাণ কমতে থাকবে, মানে 36 বছর বয়সে 75টা কমে 71 হয়ে যাবে, তারপরে 37 বছর বয়সে সেটা কমে 67 হয়ে যাবে। তো এইভাবে কমতে থাকবে এবং 55 ইয়ার যখন আপনার এজ হবে তখন ইকুইটিতে মাত্র 15% থাকবে। যে কর্পোরেট বন্ড, যেটা কর্পোরেট বন্ড বা অ্যাসেট ক্লাস সি, সেখানে আপনার 10% থাকবে এবং গভর্নমেন্ট বন্ড যেটা সবথেকে সিকিওর, সেখানে আপনার 75% থাকবে। এটা গেল এগ্রেসিভ লাইফ সাইকেল ফান্ড। এবার যদি আপনি মডারেট লাইফ সাইকেল ফান্ড চয়েস করেন, সেখানে আপনার 35 ইয়ার অবধি 50% ইকুইটিতে বা অ্যাসেট ক্লাস ইতে ইনভেস্টমেন্ট হবে, তারপর থেকেই কমতে থাকবে। 36 ইয়ার বয়সে এটা কমে হয়ে যাবে 48%, 37 ইয়ারে এটা কমে হয়ে যাবে 46%। তো এইভাবে কমতে কমতে তো 55 ইয়ারে কর্পোরেট বন্ডেও হয়ে যাবে 10%, যেটা অ্যাসেট ক্লাস সি, এবং গভর্নমেন্ট বন্ড যেটা সবথেকে সিকিওর, সেখানে হয়ে যাবে 80%। তো এটা হচ্ছে মডারেট লাইফ সাইকেল ফান্ড। আর থার্ড যদি আপনি চয়েস নেন, যেটা হচ্ছে কনজারভেটিভ, মানে আপনি একেবারেই রিস্ক নিতে চান না, তাহলে 35 ইয়ারই আপনার 25% মাত্র ইকুইটিতে ইনভেস্ট হবে এবং তারপর থেকেই সেটা কমতে থাকবে। 36 ইয়ারে সেটা হবে 24%, 37 ইয়ারে সেটা হবে 23% এবং 55 ইয়ারে আপনার ইকুইটিতে হবে মাত্র 5% এবং কর্পোরেট বন্ডেও হবে মাত্র 5% এবং গভর্নমেন্ট বন্ড যেটা সবথেকে সিকিওর, সেখানে হবে আপনার 90%। কিন্তু আমি বলবো, যেহেতু এটা লং টার্ম ইনভেস্টমেন্ট, ধরুন আপনি 30 বছর থেকে স্টার্ট করছেন, তাহলে আপনাকে নেক্সট 30 বছর অবধি আপনাকে ইনভেস্টমেন্ট করে যেতে হবে, মানে একটা লং টার্ম পিরিয়ড। সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম পোর্শন ইকুইটিতে ইনভেস্ট করা উচিত। আপনি ইকুইটিতে যখন লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন, তখন জানবেন আপনি কিন্তু একটা ভালো রিটার্ন কিন্তু পেয়ে যাবেন। এখানে 30 বছর মানে যথেষ্ট লং টার্ম এবং এখানে আমি বলবো অ্যাক্টিভ চয়েস নিতে, এবং অ্যাক্টিভ চয়েসে আপনারা 75% ইকুইটিতে ইনভেস্টমেন্ট করুন এবং বাকি 25% সেটা অ্যাসেট ক্লাস সি বা কর্পোরেট বন্ড এবং অ্যাসেট ক্লাস জি গভর্নমেন্ট বন্ডের মধ্যে ভাগ করে দিন। তাহলে আমার মতে কিন্তু আপনারা ম্যাক্সিমাম রিটার্ন জেনারেট করতে পারবেন। কোন অ্যাসেট ক্লাস কতটা রিটার্ন দিয়েছে আমরা একটু দেখে নিই এবং আমরা সেটা লং টার্মে দেখব। মিনিমাম 10 বছরের জন্য আমরা কোন অ্যাসেট ক্লাস কতটা রিটার্ন দিয়েছে, আমরা অ্যাভারেজ 7টা পেনশন ফান্ডের রিটার্ন আমরা দেখব। তার আগে একটা কথা আমি বলে নিই, এই ডেটাগুলো পেয়েছি এনপিএস ট্রাস্টের ওয়েবসাইট থেকে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা নিজেরাও সেখানে গিয়ে এই ডেটাগুলো চেক করে নিতে পারেন। যে অ্যাভারেজলি যদি আমরা দেখি অ্যাসেট ক্লাস ই বা যেটা ইকুইটি বা যেটা স্টক মার্কেটে ইনভেস্ট হবে, সেটা কিন্তু 10 বছরে অ্যাভারেজলি 13.5% রিটার্ন দিয়েছে। এবার আসি অ্যাসেট ক্লাস সি বা যেটা কর্পোরেট বন্ডে আপনাদের টাকা ইনভেস্ট হবে, সেটা কিন্তু অ্যাভারেজলি 9% রিটার্ন দিয়েছে 10 বছরে। এবার আসি অ্যাসেট ক্লাস জি, যেটা গভর্নমেন্ট বন্ড যেখানে আপনাদের টাকা ইনভেস্ট হবে, সেটা কিন্তু 10 বছরে 8.5% রিটার্ন দিয়েছে। আর আপনি যদি অ্যাক্টিভ চয়েস নেন এবং অ্যাসেট ক্লাস ইতে বা যা ইকুইটি বা শেয়ার মার্কেটে যদি আপনি 75% টাকা ইনভেস্ট করেন, যেটা ম্যাক্সিমাম, এবং বাকি টাকা যদি আপনি গভর্নমেন্ট বন্ড বা কর্পোরেট বন্ডে ইনভেস্ট করে দেন, তাহলে কিন্তু আপনি 10 ইয়ারে মোটামুটি 12 থেকে 12.5% রিটার্ন কিন্তু এনপিএস থেকে পেতে পারেন। এবার আসি ফোর্থ টপিক, যেটা হচ্ছে এনপিএসের কী কী বেনিফিট আছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, কেন এনপিএসের এমন কিছু বেনিফিট আছে যেটা আমি আগেই বলেছি, যেগুলো এনপিএসকে কিন্তু জনপ্রিয় করে তুলছে। তো প্রথম যে বেনিফিট সেটা হচ্ছে ট্যাক্স বেনিফিট। তো ট্যাক্স বেনিফিট আপনারা কীরকম পেতে পারেন, আপনার স্যালারি 10% বা 1.5 লক্ষ টাকা পর্যন্ত, এর মধ্যে যেটা বেশি হবে সেটা যদি আপনি ইনভেস্ট করেন, সেটা কিন্তু আপনি 80 CCEতে কিন্তু আপনারা ট্যাক্স ফ্রি পাবেন। এছাড়াও আপনারা আরও অ্যাডিশনাল এই
এই 1.5 লক্ষ টাকা বা আপনার স্যালারির 10% ছাড়াও আরও অ্যাডিশনাল আপনারা 50,000 ট্যাক্স ফ্রি পাবেন। সেটা হচ্ছে 80CC-D1B-তে আপনারা কিন্তু এই বেনিফিটটা পাবেন। এছাড়াও আপনার যখন ম্যাচিওর হয়ে যাবে এবং ম্যাচিওরের সময় যে 60% আপনি অ্যামাউন্ট তুলবেন সেটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, এবং আপনার যে 40% টাকা পেনশানে ইনভেস্টমেন্ট হবে সেটা কিন্তু ট্যাক্স ফ্রি। কিন্তু এই অ্যানুইটি স্কিম হিসাবে আপনি যে পেনশনটা পাবেন সেটা কিন্তু ট্যাক্সের আন্ডারে পড়বে, তার জন্য কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। এবং আপনি যদি পার্সিয়াল উইথড্রল করেন সেটাও কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। ট্যাক্সে কিন্তু এনপিএসে একটা খুবই বড় বেনিফিট পাওয়া যায়। বেনিফিটের যে দ্বিতীয় পয়েন্টটা আছে সেটা হচ্ছে এনপিএসের ইনভেস্টমেন্টের ফ্লেক্সিবিলিটি। এনপিএস কিন্তু এই ফ্লেক্সিবিলিটির জন্য খুবই জনপ্রিয়, কারণ আপনি যে পেনশন ফান্ড ম্যানেজার চয়েস করছেন এটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন। মানে আপনি একবার করে দিলেন মানেই যে এটা ফিক্সড তা কিন্তু নয়। আপনি পেনশন ফান্ড ম্যানেজার ফিনান্সিয়াল ইয়ারে একবার কিন্তু চেঞ্জ করতে পারেন। এছাড়াও আপনি যদি অ্যাক্টিভ চয়েস নেন তো সেখানে আপনি কিন্তু বছরে 4 বার আপনার কোথায় কত পার্সেন্ট টাকা ইনভেস্টমেন্ট হবে, মানে কোন অ্যাসেট ক্লাসে কত পার্সেন্ট টাকা ইনভেস্টমেন্ট হবে সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। ধরুন আপনি প্রথমে আপনার অ্যাসেট ক্লাস ইতে 75% ছিল, অ্যাসেট ক্লাস সিতে 15% ছিল, অ্যাসেট ক্লাস জি বা গভর্নমেন্ট বন্ডে আপনার 10% ছিল। তো সেটা আপনার মনে হলো আপনার একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে, তো আপনি সেই রিস্ক অনুযায়ী সেটাকে চেঞ্জ করতে যান। তো আপনি সে চেঞ্জ করে অ্যাসেট ক্লাস ইকে 60% করে দিলেন, অ্যাসেট ক্লাস সিকে 20% করে দিলেন, এবং অ্যাসেট ক্লাস জি বা গভর্নমেন্ট বন্ড সেটাকেও আপনি 20% করে দিলেন। এই অ্যাসেট ক্লাস কোন পার্সেন্টেজ কত হবে এই চেঞ্জ কিন্তু আপনি একটা ফিনান্সিয়াল ইয়ারে 4 বার করতে পারেন। যে কোম্পানিতে আপনি কর্মরত ছিলেন আগে সেখানে আপনার এনপিএস খোলা হয়েছিল, তো আপনি সেই কোম্পানি ছেড়ে দিয়েছেন, অন্য কোম্পানিতে জয়েন করেছেন, তাহলেও আপনার এনপিএস কিন্তু সেখানকার যে পিওপি যে পয়েন্ট অফ প্রেজেন্সে আপনার খুলে দিয়েছিল সেটাকেও কিন্তু চেঞ্জ করা যায়। মানে যে পয়েন্ট অফ প্রেজেন্সে আপনার এনপিএস খোলা হয়েছিল সেটাও কিন্তু চেঞ্জ করে অন্য পিওপি পয়েন্ট অফ প্রেজেন্সেও সেটা ট্রান্সফার করা যায়। ধরুন আপনি এইচডিএফসির পিওপিতে খুলেছিলেন, সেটা ট্রান্সফার করে আপনি এসবিআইয়ের কোনো পিওপিতেও নিয়ে যেতে পারেন। এটা এনপিএসে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য এটা খুবই একটা সুবিধাজনক ব্যাপার। আরেকটি ব্যাপার হলো এনপিএসে যে টায়ার 1 লকিং, এই লকিংটাও কিন্তু আপনাদের একটা ইনডাইরেক্ট সুবিধে। কারণ লকিং মানে আপনি কিন্তু 60 বছরে সেখান থেকে কোনো রকম টাকা তুলতে পারবেন না। আমরা সাধারণত জানি ম্যাক্সিমাম ইনভেস্টাররা তাদের পেশেন্সের জন্যই কিন্তু স্টক মার্কেট বা ইকুইটি বা যেটা এখানে অ্যাসেট ক্লাস ই সেখান থেকে কিন্তু লাভ তুলতে পারে না। তো এখানে যেহেতু আপনার 60 বছর লকিং, তাই আপনার টাকা কিন্তু একটা লং টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে। আপনি ইনভেস্ট করে দেওয়ার পর আপনি কিন্তু সেই টাকা কোনোভাবেই আপনি কিন্তু তুলতে পারবেন না। আপনার পেশেন্স হারিয়ে গেলেও আপনি কিন্তু এখান থেকে টাকা তুলতে পারবেন না। তাই ইনডাইরেক্টলি এটা কিন্তু আপনাকে লং টার্মে ইনভেস্ট করে রাখতে বাধ্য করাবে। তাই লং টার্মে শেয়ার মার্কেট থেকে একটা ভালো যেরকম লাভ তোলা যায় সেটাই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। চতুর্থ যে এনপিএসের বেনিফিট সেটা হচ্ছে এনপিএসের চার্জ। এনপিএসের চার্জ কিন্তু খুবই কম। আপনি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে সেখানে এক্সপেন্স রেশিও মিনিমাম 0.50 থেকে 1% হয়ে থাকে। তো সেই জায়গায় এনপিএসের পেনশন ফান্ড ম্যানেজারের এক্সপেন্স রেশিও বা চার্জ যেটাই বলুন না কেন সেটা হচ্ছে 0.09%, এবং তার সাথে অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ প্রায় 70 টাকার কাছাকাছি। তো এটা যে কোনো মিউচুয়াল ফান্ডের থেকে অনেকটাই এক্সপেন্স কিন্তু কম। এনপিএসের ফিফথ যে বেনিফিটটা হচ্ছে টায়ার 2 অ্যাকাউন্ট। এই টায়ার 2 অ্যাকাউন্ট কিন্তু একটা বড় বেনিফিট এনপিএস সাবস্ক্রাইবারদের কাছে, কারণ টায়ার 2 অ্যাকাউন্টে আপনি যখন ইচ্ছা টাকা ইনভেস্ট করতে পারেন এবং যখন ইচ্ছা টাকা আপনি তুলে নিতে পারেন। আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন সেখান থেকে কিন্তু আপনি সহজে টাকা তুলতে পারেন না, কারণ মিনিমাম 1 বছর আপনাকে সেখানে ইনভেস্ট করে থাকতে হয়। তা না হলে আপনার ওপর কিন্তু এক্সিট লোড লাগতে পারে। এখানে কিন্তু সেটা কিন্তু একেবারেই নেই। তো আপনি যখন ইচ্ছা ইনভেস্ট করছেন, আবার যখন ইচ্ছা তুলে নিচ্ছেন। এবার যে পঞ্চম পয়েন্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ভিডিওর, সেটা হচ্ছে আপনারা পেনশন পাবেন কিভাবে।
দেখুন, আপনার যখন 60 বছর পূর্ণ হয়ে যাবে তখন আপনি কিন্তু 60% অ্যামাউন্ট আপনি নিতে পারেন, তুলে নিতে পারেন, এবং বাকি 40% বা আপনি 40%-এর বেশি অ্যামাউন্টও আপনি কিন্তু পেনশনের জন্য ইনভেস্ট করতে পারেন। এটা কোথায় আপনার ইনভেস্ট হবে? তো তার জন্যে IRDA রেজিস্টার্ড কয়েকটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আপনার এই 40% বা 40%-এর বেশি টাকা ইনভেস্ট হবে। তো সেই যে কোম্পানিগুলোকে, সেগুলোকে বলা হচ্ছে অ্যানুইটি সার্ভিস প্রোভাইডার বা ASP। তো এই কোম্পানিগুলো হলো LIC, SBI লাইফ ইন্স্যুরেন্স, HDFC স্ট্যান্ডার্ড লাইফ ইন্স্যুরেন্স, বাজাজ অ্যালিয়াঞ্জ লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স লাইফ ইন্স্যুরেন্স, স্টার ইউনিয়ন DIC লাইফ ইন্স্যুরেন্স। তো এই 7টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আপনার 40% টাকা বা তার বেশি আপনি যেরকম রাখতে চান সেই টাকা যদি ইনভেস্ট করেন, সেখান থেকে আপনাদেরকে কিন্তু এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিরাই কিন্তু মাসে মাসে পেনশন দেবে। তো এখানে আবার পেনশনের অনেক রকমের স্কিম আছে। আপনি মাসে মাসে আপনার সারা জীবনের জন্য একটা ফিক্সড পেনশন নিতে চান, বা আপনার পেনশন প্রতি ইয়ারলি ইনক্রিজ হবে সেরকমও আপনি পেনশন নিতে পারেন, বা আপনি এরকম পেনশন নিতে চান আপনি পেনশন পাবেন, তারপরে আপনার স্ত্রী পেনশন পাবে, বা আপনি এরকম পেনশন নিতে চান আপনি পেনশন নিলেন এবং আপনার স্ত্রীও পেনশন নিল, তারপরে আপনাদের মানে যেটা বলা ঠিক নয়, বা আপনাদের মৃত্যুর পরে আপনার টোটাল অ্যামাউন্টটা আপনার সেই চিলড্রেন যারা আছে তারা পেয়ে যাবে। তো এরকম অনেক রকম স্কিম আছে, সেরকম একটা স্কিমকে আপনাকে চয়েস করতে হবে। তো নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও বলছি, যদি এই ভিডিওটা দেখার পর কোথাও আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।